হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের টেড হিউজের সেই বিখ্যাত কবিতা হক রোস্টিং আলোচনা করব। এই হক রোস্টিং কবিতাটি এক অসাধারণ কবিতা, টেড হিউজের লেখা। টেড হিউজের কবিতা সাধারণত প্রকৃতি, প্রাণীজগৎ এবং মানুষের আদিম প্রবৃত্তি নিয়ে রচিত। তিনি প্রকৃতির সৌন্দর্য নয়, বরং তার নির্মমতা, সহিংসতা ও শক্তির খেলা তুলে ধরতে পছন্দ করতেন। শুরুতেই জানব এই কবিতার কি ধরনের কবিতা বা এই কবিতার মুখ্য চরিত্র কি, এটা আমরা শুরুতে একটু জেনে নেব। এই হক রোস্টিং কবিতাটি ড্রামাটিক মনোলগ। এটি হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ। একটি চরিত্র নিজের কথা বলে। এই কবিতার মুখ্য চরিত্রে একটি বাজ পাখি রয়েছে। এ হক, HAWK, হক একটি বাজ পাখি। এখানে বাজ পাখি একটি সিম্বলিক হিসাবে কাজ করে, অর্থাৎ এই বাজ পাখিটি এখানে একনায়ক বা ডিক্টেটর হিসাবে এখানে কাজ করছে। এই কবিতায় একটি বাজ নিজের দৃষ্টিকোণ থেকে কথা বলছে। সে বলে কিভাবে সে প্রকৃতির শীর্ষে বসে আছে, সবকিছু তার নিয়ন্ত্রণে। তার চোখ বন্ধ হলেও সে শক্তিশালী। সে যেখানে খুশি হত্যা করতে পারে, কারণ সে ভাবে এই পৃথিবী তার জন্য তৈরি। বাজ পাখিটি নিজেকে সৃষ্টির চূড়ান্ত সৃষ্টি মনে করে এবং বলে, আমি সৃষ্টিকে আমার পায়ে ধরে রেখেছি। এইভাবে কবিতাটি কেবল একটি পাখির কথা নয়, বরং এটি ক্ষমতার অহংকার, নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এবং একনায়ক মানসিকতাকে প্রতীক হিসাবে তুলে ধরে। এবার আমরা জানব এই কবি সম্পর্কে একটু তথ্য জানা প্রয়োজন, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেও পারে। তাই আমরা শুরুতে জানব অ্যাবাউট দ্য পোয়েট। টেড হিউজেস was one of the most influential British poets of the 20th century. টেড হিউজ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ব্রিটিশ কবিদের মধ্যে একজন। টেড হিউজ জন্মগ্রহণ করেছিলেন 1930 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1998 সালে। His poetry is known for its powerful, vivid imagery, often focusing on nature and the raw, untamed forces of life. কি বলছে? দেখো, পোয়েট্রি মানে কবিতা, পাওয়ারফুল মানে শক্তিশালী, ভিভিড ইমেজারি বলতে জীবন্ত চিত্রমালা বা উজ্জ্বল ও স্পষ্ট বর্ণনা, ফোকাসিং মানে হচ্ছে মনোযোগ কেন্দ্রীভূত করা, নেচার মানে তোমরা জানো প্রকৃতি, র মানে হচ্ছে প্রাকৃতিক বা অপরিবর্তিত বা কাঁচা, আনটেম্পড মানে হচ্ছে নিয়ন্ত্রণহীন, ফোর্সেস অফ লাইফ জীবনের শক্তিগুলো। তারা কি বলতে চাইছে? তার কবিতা শক্তিশালী, জীবন্ত চিত্রমালার জন্য পরিচিত, যা প্রায় প্রকৃতি ও জীবনের অপ্রস্তুত, বশ্যতা না মানা শক্তির উপরে কেন্দ্রীভূত। He was deeply interested in the relationship between the natural world and human existence. Deeply interested মানে গভীরভাবে আগ্রহী, রিলেশনশিপ মানে সম্পর্ক, ন্যাচারাল ওয়ার্ল্ড বলতে প্রাকৃতিক জগৎ, আর হিউম্যান এক্সিস্টেন্স বলতে মানুষের অস্তিত্ব। তাহলে বলছে তিনি প্রাকৃতিক জগৎ এবং মানুষের অস্তিত্বের মধ্যে সম্পর্ক নিয়ে গভীরভাবে আগ্রহী ছিলেন। His works often explore themes of survival, violence, and the instinctual aspects of life. Explore মানে হচ্ছে বিশ্লেষণ করা, অনুসন্ধান করা বা অন্বেষণ করা। থিমস মানে বিষয়বস্তু, সার্ভাইভাল মানে হচ্ছে টিকে থাকা বা বেঁচে থাকা, ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা, ইনস্টিংচুয়াল মানে হচ্ছে প্রবৃত্তিজাত বা স্বভাবজাত, অ্যাসপেক্টস মানে হচ্ছে দিক বা দিকসমূহ। তার রচনাগুলি
প্রায়ই টিকে থাকা, সহিংসতা এবং জীবনের স্বভাবজাত দিকগুলির অন্বেষণ করে। হক রোস্টিং is a prime example of his fascination with nature and its ruthless predatory aspects. প্রাইম এক্সাম্পল মানে হচ্ছে প্রধান উদাহরণ, ফ্যাসিনেশন মানে হচ্ছে মুগ্ধতা বা গভীর আকর্ষণ, রুথলেস মানে হচ্ছে নির্মম, প্রেডেটরি মানে হচ্ছে শিকারী, অ্যাসপেক্টস মানে হচ্ছে দিকসমূহ। তাহলে হক রুস্টিং তার প্রকৃতির প্রতি মুগ্ধতা এবং তার নির্মম শিকারী দিকগুলির একটি প্রধান উদাহরণ। এবার আমরা এই কবিতা সম্পর্কে জানবো, অ্যাবাউট দ্য পোয়েম। হক রুস্টিং ইজ আ dramatic monologue in which a hawk speaks as a symbol of power, dominance and control. দেখো, ড্রামাটিক মোনোলগ মানে হচ্ছে নাটকীয় স্বগত উক্তি। একটি চরিত্র একা কথা বলে, তার ভাবনা প্রকাশ করে। আর হক মানে বাজ পাখি, মানে এক ধরনের শিকারী পাখি। আচ্ছা, স্পিক্স মানে কথা বলে, সিম্বল মানে প্রতীক, ডমিনেন্স মানে হচ্ছে আধিপত্য বা প্রাধান্য, কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে হক রোস্টিং একটি নাটকীয় স্বগত উক্তি যেখানে একটি বাজ পাখি শক্তি, প্রাধান্য এবং নিয়ন্ত্রণের প্রতীক হিসাবে কথা বলে। দ্য পোয়েম এক্সপ্লোরস থিমস অফ পাওয়ার, অ্যারোগেন্স, ন্যাচারাল অর্ডার অ্যান্ড দ্য ব্রুটালিটি অব এক্সিস্টেন্স। এক্সপ্লোরস মানে হচ্ছে অনুসন্ধান করে বা বিশ্লেষণ করে, থিমস মানে বিষয়বস্তু বা মূল ভাব, অ্যারোগেন্স মানে হচ্ছে অহংকার, ন্যাচারাল অর্ডার প্রাকৃতিক নিয়ম বা শৃঙ্খলা, ব্রুটালিটি নিষ্ঠুরতা, এক্সিস্টেন্স অস্তিত্ব। এই কবিতাটি শক্তি, অহংকার, প্রাকৃতিক শৃঙ্খলা এবং অস্তিত্বের নিষ্ঠুরতা এই সব বিষয় নিয়ে আলোচনা করে। দ্য হক পার্চড অ্যাট দ্য টপ অব দ্য ফুড চেন represents the idea of absolute power, seeing itself as the ultimate ruler of nature. হক মানে বাজ পাখি, পার্চড মানে হচ্ছে বসে থাকা, টপ অব দ্য ফুড চেন মানে হচ্ছে খাদ্য শৃঙ্খলার শীর্ষে, রিপ্রেজেন্টস উপস্থাপন করে, আইডিয়া ধারণা, অ্যাবসলিউট পাওয়ার সম্পূর্ণ শক্তি বা পরম শক্তি, আলটিমেট রুলার চূড়ান্ত শাসক, নেচার মানে প্রকৃতি। খাদ্য শৃঙ্খলার শীর্ষে বসে থাকা বাজ পাখিটি পরম শক্তির ধারণাকে উপস্থাপন করে এবং নিজেকে প্রকৃতির চূড়ান্ত শাসক বলে মনে করে। দ্য পোয়েম ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ আ কমেন্টারি অন ডিক্টেটরশিপ, showing the mindset of an authoritarian ruler who believes in their divine right to control and dominate. দেখো, ইন্টারপ্রেটার মানে হচ্ছে ব্যাখ্যা করা, কমেন্টারি মানে হচ্ছে এখানে ভাষ্য বা ব্যাখ্যা, ডিক্টেটরশিপ মানে হচ্ছে একনায়কতন্ত্র, মাইন্ডসেট মানসিকতা, অথরিটেরিয়ান রুলার স্বৈর শাসক, বিলিভস বিশ্বাস করে, ডিভাইন রাইট ঈশ্বর প্রদত্ত অধিকার, কন্ট্রোল নিয়ন্ত্রণ, ডমিনেট আধিপত্য বিস্তার করা। এই কবিতাটি একনায়কতন্ত্রের উপর একটি ভাষ্য হিসেবেও ব্যাখ্যা করা যেতে পারে, যা একটি স্বৈর শাসকের মানসিকতা তুলে ধরে, যে নিজের নিয়ন্ত্রণ ও আধিপত্যকে ঈশ্বর প্রদত্ত অধিকার বলে মনে করে। It also reflects Hughes' view of nature as both beautiful and merciless, where survival depends on strength and instinct. Reflects মানে প্রতিফলিত করে বা তুলে ধরে, ভিউ মানে দৃষ্টিভঙ্গি বা মতামত, বিউটিফুল সুন্দর, মার্সিলেস নির্মম, সার্ভাইভাল টিকে থাকা বা বেঁচে থাকা, ডিপেন্ডস অন নির্ভর করে, স্ট্রেংথ শক্তি, ইনস্টিংক্ট পবিত্রী। এটি হিউজের প্রকৃতি ভাবনাকেও প্রতিফলিত করে, যেখানে প্রকৃতি একদিকে যেমন সুন্দর অন্যদিকে তেমনি নির্মম, আর যেখানে বেঁচে থাকার জন্য শক্তি ও পবিত্রির উপরে নির্ভর করতে হয়। এবারে আমরা এই কবিতার যে লাইন আমরা একটি একটি
স্ট্যান্ডা ধরে ধরে আলোচনা করব। দেখো প্রথম যে 4 লাইন, সেই প্রথম 4 লাইন আমরা আলোচনা করছি। বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইজ ক্লোজড। সিট মানে হচ্ছে বসে থাকা, টপ মানে শীর্ষে, উড মানে এখানে জঙ্গল বা বন, আইজ ক্লোজ মানে চোখ বন্ধ করা। তাহলে বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, আমি জঙ্গলের শীর্ষে বসে আছি। মাই আইজ ক্লোজড, চোখ বন্ধ করে। দেখো এর দ্বারা বাজ পাখিটি কি বলতে চাইছে? এই লাইনে বাজ পাখিটি নিজের আত্মবিশ্বাস ও কর্তৃত্বের অবস্থান বোঝায়। সে জঙ্গলের সবচেয়ে উঁচু জায়গায় বসে আছে, যা তার শক্তি ও শাসনের প্রতীক। চোখ বন্ধ থাকা বোঝায় সে সম্পূর্ণ নিশ্চিন্ত, তাকে কেউ হুমকি দিতে পারে না। ইনঅ্যাকশন, নো ফলসিফাইং ড্রিম। ইনঅ্যাকশন মানে হচ্ছে নিষ্ক্রিয়তা, ফলসিফাইং ড্রিম মানে হচ্ছে মিথ্যা স্বপ্ন বা বিকৃত স্বপ্ন বা বিভ্রান্তিকর স্বপ্ন। তাহলে ইনঅ্যাকশন, নো ফলসিফাইং ড্রিম, নিষ্ক্রিয়তা, কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর স্বপ্ন নেই। বাজ পাখিটি বলছে সে নিষ্ক্রিয় থাকলেও তার দুর্বলতা নয়, সে কোনো বিভ্রান্তিকর কল্পনা করে না, তার ভাবনায় কেবল বাস্তবতা। সে অলস নয়, বরং আত্মবিশ্বাসী ও বাস্তববাদী। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট। দেখো হুকড মানে হচ্ছে বাঁকা, এখানে ঠোঁট ও পা শিকার করার জন্য মানে উপযোগীভাবে বাঁকানো, যাতে শিকার সে ভালো করে ধরতে পারে, তাই তার ঠোঁট এবং পাটা হচ্ছে বাঁকা থাকে। হেড মানে হচ্ছে মাথা, এখানে মাথা বলতে ঠোঁটকে বোঝানো হয়েছে, ফিট বলতে পা। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার বাঁকা মাথা মানে বাঁকা ঠোঁট আর বাঁকা পায়ের মাঝখানে। এই লাইনটি বাজ পাখিটির দেহের রূপ এবং তার নির্মম স্বভাবকে তুলে ধরে। তার ঠোঁট ও পা দুটোই শিকার ধরার জন্য তৈরি, তার অস্তিত্বই শক্তি ও হিংস্রতার প্রতীক। or in sleep rehearse perfect kills and eat। দেখো স্লিপ মানে ঘুম, রিহার্স মানে হচ্ছে অনুশীলন করা বা পুনরাবৃত্তি করা, পারফেক্ট কিলস মানে হচ্ছে নিখুঁত হত্যা, ইট মানে খাওয়া। তাহলে কি বলছে? or in sleep rehearse perfect kills and eat, অথবা ঘুমের মধ্যেই, ইন স্লিপ ঘুমের মধ্যেই নিখুঁত শিকারের অনুশীলন করি। রিহিয়ার্স পারফেক্ট কিলস মানে কি? নিখুঁত শিকারের অনুশীলন করি, অ্যান্ড ইট খাই, মানে ঘুমের মধ্যে সে শিকার করে, ঘুমের মধ্যে সে খায়। বাজ পাখিটি বলে যে ঘুমের মধ্যেও সে নিজের শিকার ও খাওয়ার চিন্তায় থাকে। তার চিন্তা ভাবনাও নির্মম ও ক্ষমতা কেন্দ্রিক। তার অস্তিত্বে করুণা নেই, কেবল প্রবৃত্তি ও টিকে থাকা লড়াই। নেক্সট স্ট্যান্জা। দ্য কনভেনিয়েন্স অব দ্য হাই ট্রিজ। কনভেনিয়েন্স মানে হচ্ছে কি? সুবিধা। হাই ট্রিজ মানে হচ্ছে উঁচু গাছপালা, উঁচু গাছপালার সুবিধা। দ্য কনভেনিয়েন্স অব দ্য হাই ট্রিজ, উঁচু গাছপালার সুবিধা। বাজ পাখিটি বলছে প্রকৃতির এমন গঠন তার সুবিধার জন্যে। উঁচু গাছগুলোতে বসে সে শিকারের জন্য নজরদারি করতে পারে। এটি তার প্রাধান্য ও শাসনের জায়গা, যেন প্রকৃতি তাকে সেবা দিচ্ছে। দ্য এয়ার্স buoyancy, the air's buoyancy and the sun's ray। দেখো এয়ার্স buoyancy মানে হচ্ছে বাতাসের ভাসমানতা বা বাতাসের যে মানে কি বলো, হালকা বাতাস বয়ে যাওয়া। আর সান রেস মানে হচ্ছে সূর্যের কিরণ। তাহলে দ্য এয়ার্স buoyancy and the sun rays, বাতাসের ভাসমানতা আর সূর্যের কিরণ। এখানে বাজ পাখি বোঝাচ্ছে যে প্রকৃতির প্রতিটি উপাদান, বাতাস ও আলো তার অনুকূলে কাজ করছে। বাতাস তাকে সহজে ওড়ার সুযোগ দিচ্ছে, আর সূর্য তার চারপাশ উজ্জ্বল করছে।
সে যেন প্রকৃতির দুলাল। আর অফ অ্যাডভান্টেজ টু মি, দেখো আর অফ অ্যাডভান্টেজ টু মি, আর অফ অ্যাডভান্টেজ মানে সুবিধাজনক বা লাভজনক, টু মি মানে আমার জন্য, মানে আমার জন্য উপকারী বা আমার জন্য সুবিধাজনক। আর অফ অ্যাডভান্টেজ টু মি, এই লাইনে সে ঘোষণা করছে, বাজ পাখি ঘোষণা করছে যে প্রকৃতির সবকিছুই যেন তার জন্য বানানো। সে নিজেকে সর্বশক্তিমান বলে মনে করে আর সবকিছুকে নিজের অধীনস্থ মনে করে। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, কি বলছে? অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। আর্থস ফেস মানে হচ্ছে কি পৃথিবীর মুখ বা ভূমিপৃষ্ঠ, ভূমিপৃষ্ঠ বলতে পারো। আপওয়ার্ড মানে উপরের দিকে, ইন্সপেকশন মানে হচ্ছে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ। বলছে এবং পৃথিবীর মুখও যেন উপরের দিকে আমার পর্যবেক্ষণের জন্য। এখানে বাজ পাখির দম্ভ ও কর্তৃত্বের চূড়ান্ত প্রকাশ ঘটেছে। সে মনে করে পৃথিবী নিজেই তার দিকে মুখ তুলে রেখেছে, যেন সে তত্ত্বাবধান করে। পৃথিবী তার কাছে আত্মসমর্পণ করেছে, এটাই তার মানসিকতা। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে স্ট্যান্জা দেখো রয়েছে 3 নম্বর স্ট্যান্জা। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। বলছে এখানে লকড মানে হচ্ছে আটকে আছে বা শক্ত করে চেপে ধরা। রাফ বার্ক মানে হচ্ছে খসখসে গাছের ডাল। আমার পা খসখসে গাছের ছালে শক্তভাবে আটকানো। মাই ফিট আর লকড, বলছে আমার পা আটকানো আপন দ্য রাফ বার্ক। রাফ বার্ক মানে শক্তভাবে গাছের যে খসখসে যে ছাল বা গাছের খসখসে যে গাছের ডাল, সেখানে আটকানো। এই লাইনটি বাজ পাখিটির শক্তি, নিয়ন্ত্রণ ও স্থিরতার প্রতীক। সে যেখানেই বসে তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, একটি শাসকের মতো যে তার অবস্থান থেকে সরে না। এটি তার অদম্যতা ও নিরাপত্তার বোধ দেখায়। It took the whole of creation. It took the whole of creation. এখানে হোল অফ ক্রিয়েশন মানে হচ্ছে সমগ্র সৃষ্টি জগৎ। ইট টুক মানে এটা লাগলো বা প্রয়োজন হয়েছিল। তাহলে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, সমগ্র সৃষ্টি লাগলো, মানে বাজ পাখি দাবি করছে তার একটি অঙ্গ তৈরিতেও পুরো সৃষ্টিকে কাজ করতে হয়েছে। মানে বাজ পাখির একটা একটা অঙ্গ তৈরি করতে এই পুরো সৃষ্টিকে কাজ করতে হয়েছে। এটি তার দম্ভ বা অহংকারের প্রকাশ। সে নিজেকে সৃষ্টির চূড়ান্ত উদ্দেশ্য বলে ভাবছে। টু প্রডিউস মাই ফুড, মাই ইচ ফিদার। প্রডিউস মানে তৈরি করা, ইচ ফিদার মানে প্রত্যেকটি পালক, ফুড মানে পা। বলছে আমার পা, আমার প্রতিটি পালক তৈরি করতে। এই লাইনে বাজ আরো আত্মগম্ভীরভাবে বলছে তার শরীরের প্রতিটি অংশই পরিপূর্ণতা ও ক্ষমতার প্রতীক, আর তা তৈরি করতে পুরো প্রকৃতির প্রয়োজন হয়েছে। সে নিজের অস্তিত্বকে মহাজগতের কেন্দ্র মনে করে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। হোল্ড মানে ধরে রাখা, ক্রিয়েশন মানে সৃষ্টি জগৎ, ইন মাই ফুট মানে আমার পায়ে। বলছে এখন আমি আমার পায়ের মধ্যেই পুরো সৃষ্টিকে ধরে রেখেছি। আই হোল্ড ক্রিয়েশন, আমি ধরে রেখেছি পুরো সৃষ্টিকে, ইন মাই ফুট আমার পায়ের মধ্যে। এই লাইনটি তার ক্ষমতার পরাকাষ্ঠা প্রকাশ করে। বাজ মনে করে সে এতটাই শক্তিশালী যে এখন সৃষ্টিকে সে নিয়ন্ত্রণ করে, যেন সমস্ত জগৎ তার পায়ের নিচে। এটি সরাসরি একনায়ক মানসিকতার প্রতীক। আচ্ছা, নেক্সট স্ট্যান্জা। অর ফ্লাই অফ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি। ফ্লাই অফ মানে হচ্ছে উপরে উড়ে ওঠা, রিভলভ মানে হচ্ছে ঘোরা বা পরিদর্শন করা, ইট অল মানে হচ্ছে সবকিছু, মানে পৃথিবী বা সৃষ্টি, স্লোলি মানে ধীরে ধীরে। তাহলে অর ফ্লাই অফ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি,
অথবা আমি উড়ে উঠি, ফ্লাই অফ, উড়ে উঠি, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, আর ধীরে ধীরে সবকিছু ঘুরে দেখি। বাজ পাখি বলছে সে ইচ্ছে করলে আকাশে উড়ে গিয়ে পুরো পৃথিবীকে নিরীক্ষণ করতে পারে। এটি তার শাসন ক্ষমতার ইঙ্গিত। সে উপর থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করতে পারে, যেন সে এক সর্বশক্তিমান প্রভু। আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। কিল মানে হচ্ছে হত্যা করা, হোয়ার আই প্লিজ মানে যেখানে খুশি, বিকজ কারণ, ইট ইজ অল মাইন মানে সবটাই আমার। আমি যেখানে খুশি সেখানে হত্যা করি, কারণ সবটাই আমার। এই লাইন বাজের নির্মমতা এবং দম্ভ প্রকাশ করে। সে নিজেকে সবকিছুর মালিক বলে মনে করে, তাই হত্যা করাও তার অধিকার। এখানে শিকার নয়, বরং আধিপত্যের ভাষা, স্বৈর শাসকের মতো মনোভাব ফুটে ওঠে। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি। দেখো, সফিস্ট্রি মানে হচ্ছে চাতুর্যপূর্ণ বা কৃত্রিম যুক্তি বলতে পারি। ইন মাই বডি মানে আমার দেহে, মানে আমার দেহে কোনো কৃত্রিম যুক্তির ঠাঁই নেই। আমার দেহে কোনো কৃত্রিম যুক্তির ঠাঁই নেই। সফিস্ট্রি মানে কৃত্রিম যুক্তির কোনো ঠাঁই নেই। বাজ বলছে সে কোনো ভান বা ছলনা করে না। বাস্তবে কোনো ভান করে না বা ছলনা করে না। সে যেমন তেমনই, সোজাসাপটা, নির্মম এবং বাস্তব। এখানে সে নিজেকে এক নিখুঁত প্রাণী হিসেবে দেখাচ্ছে, যার কাজই হচ্ছে শক্তি প্রয়োগ করা, বিনা যুক্তি বা সহানুভূতির নয়। বিনা যুক্তি বা সহানুভূতির মানে শক্তি দেখানো হচ্ছে তার একমাত্র কাজ। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস। ম্যানার্স মানে হচ্ছে আমার আচরণ বা স্বভাব, টিয়ারিং অফ মানে ছেড়ে ফেলা, হেডস মানে মাথা। আমার আচরণই হলো মাথা ছেড়ে ফেলা। এই চরম লাইনটিতে বাজ নিজের হিংস্রতাকেই গর্বের সাথে আচরণ বলছে। বাজ পাখি বলছে আমার এই হিংস্রতাই হচ্ছে আমার আচরণ। সে ভাবে নিষ্ঠুরতা তার স্বাভাবিকতা, এটা সৌজন্য নয়। এটা একজন স্বৈর শাসকের মতো ভাবনা, যে ভয় দেখিয়ে শাসন করে। নেক্সট স্ট্যাঞ্জা, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ। অ্যালটমেন্ট মানে হচ্ছে কি বন্টন বা নির্ধারণ, ডেথ মানে মৃত্যু, মৃত্যুর বন্টন। এই লাইনে বাজ নিজেকে এমন এক সত্তা হিসেবে তুলে ধরেছে যে মৃত্যুর বন্টন করে। বাজ পাখি বলছে যে আমি মৃত্যু বন্টন করতে পারি। সে সিদ্ধান্ত নেয় কে বাঁচবে আর কে মরবে। এই মনোভাব একজন স্বৈর শাসক বা ঈশ্বর সদৃশ্য নিয়ন্ত্রণকারীর থাকে। ফর দ্য ওয়ান প্যাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট। ওয়ান প্যাথ মানে একমাত্র পথ, ফ্লাইট মানে হচ্ছে ওড়া, আর ডাইরেক্ট মানে হচ্ছে সরাসরি বা সোজা। ফর দ্য ওয়ান প্যাথ অফ মাই ফ্লাইট, কারণ আমার উড়ানের পথ, ইজ ডাইরেক্ট সোজা ও সরাসরি। বাজ পাখি তার উড়ান সম্পর্কে বলছে তার পথ সরাসরি ও নিশ্চিত, কোনো দ্বিধা বা বাধা নেই। এটি তার আত্মবিশ্বাস ও লক্ষ্যভেদী শক্তিকে বোঝায়। সে কখনো বিচ্যুত হয় না। থ্রু দ্য বোনস অব দ্য লিভিং। থ্রু মানে হচ্ছে ভেদ করে বা পার হয়ে, বোনস মানে অস্থি বা হাড়, লিভিং মানে হচ্ছে জীবিত মানুষ বা প্রাণী। তার মানে বলছে থ্রু দ্য বোনস অব দ্য লিভিং, সে পথ চলে জীবিতদের হাড় ভেদ করে। সে পথ চলে জীবিতদের হাড় ভেদ করে। এই লাইনে বাজের নির্মমতা চূড়ান্তভাবে ফুটে উঠেছে। তার শিকার এমনই সরাসরি ও শক্তিশালী যে সে জীবিতদের দেহ ভেদ করে এগিয়ে যায়। এটি সহানুভূতির বিপরীত, নির্মম ও হিংস্র বাস্তবতার প্রতীক। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। নো আর্গুমেন্ট কোনো যুক্তিই নয়, অ্যাসার্ট দাবি করা, মাই রাইট আমার অধিকার, মানে আমার অধিকার প্রতিষ্ঠায় কোনো যুক্তির প্রয়োজন নেই। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট মানে আমার অধিকার প্রতিষ্ঠায়
কোনো যুক্তির প্রয়োজন নেই। বাজ পাখি দাবি করছে তার ক্ষমতা প্রতিষ্ঠার জন্য কোনো ব্যাখ্যা, যুক্তি বা মতামতের দরকার নেই। সে যা করছে সেটাই ন্যায়, কারণ সে সর্বশক্তিমান। এখানে সে আইন বা নৈতিকতার ঊর্ধ্বে নিজেকে রেখেছে বা রাখছে, যেন শক্তিই তার ন্যায়। লাস্ট স্ট্যাঞ্জা। দ্য সান ইজ বিহাইন্ড মি। সান সূর্য, বিহাইন্ড মি মানে আমার পেছনে, সূর্য আমার পেছনে। এই লাইনটি প্রতীকধর্মী। বাজ পাখি বলছে সূর্যও যেন তার পেছনে থেকে তাকে আলো দেয়, অর্থাৎ প্রকৃতির শক্তিও তার সেবায় নিয়োজিত। এটি তার সর্বোচ্চ শাসকের ভাবমূর্তি গঠনের অংশ। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান। নাথিং কিছুই না, চেঞ্জ মানে বদলেছে, সিন্স আই বিগ্যান আমি শুরু করার পর থেকে, মানে আমি যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে কিছুই বদলায়নি। বাজ পাখি দাবি করছে তার নিয়ন্ত্রণে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি, সে যেমন ছিল তেমনই আছে। তার শাসনে কোনো অস্থিরতা নেই। এটা একনায়ক শাসকের সেই দাবি, যেভাবে তার শাসনই চূড়ান্ত। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আই বলতে চোখ, এখানে পর্যবেক্ষণ বা নজরদারিকে বোঝাতে বলা হয়েছে। পারমিটেড অনুমতি দিয়েছে, নো চেঞ্জ কোনো পরিবর্তনের নয়। আমার দৃষ্টি কোনো পরিবর্তনকে অনুমতি দেয়নি। এই লাইনটি থেকে বোঝা যায় বাজ নিজের শাসনের কঠোরতা এবং স্থায়িত্ব নিয়ে গর্ব করে। সে পরিবর্তনের বিরুদ্ধে, কারণ সে মনে করে পরিবর্তন মানেই দুর্বলতা বা হুমকি। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। কিপ মানে হচ্ছে বজায় রাখা, থিংস মানে অবস্থা বা বিষয়গুলি, লাইক দিস এই রকম। আমি সবকিছু এভাবেই রেখে দেব। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি সবকিছুই এইভাবেই রেখে দেব। শেষ লাইনে বাজ স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কোনো পরিবর্তনের পক্ষে নয়। বর্তমান পরিস্থিতি তার ইচ্ছামতো, তাই সে তা ধরে রাখতে চায়। এটি এক শাসকের সিদ্ধান্ত, যে শক্তি ও নিয়ন্ত্রণের ভার তার হাতে রেখে সবকিছু চিরকাল অপরিবর্তিত রাখতে চায়। এই শেষ তবকে বাজ তার পরম নিয়ন্ত্রণ, অপরিবর্তনীয় ক্ষমতা এবং একনায়ক সুলভ দৃষ্টি স্পষ্ট করে তোলে। সে দাবি করে পৃথিবীতে তার নজরে কোনো পরিবর্তন ঘটেনি এবং সে তা হতে দেবে না। এটি প্রকৃতির নির্মমতা, স্থিতিশীলতা এবং একনায়কতন্ত্রের গভীর প্রতিফলন।